দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? দেখো, প্রথম সূত্র আজকে হবে জনিকর্তুঃ প্রকৃতিঃ। জনিকর্তুঃ প্রকৃতিঃ। হুম, এর বৃত্তি কি আছে? বৃত্তি আছে যে কি যেন ছিল, জায়মানস্য হেতুঃ আপাদানম স্যাৎ। জায়মানস্য হেতুঃ আপাদানম স্যাৎ। সূত্রার্থ কি হবে? জায়মানস্য হেতুঃ, না, জায়মান, জায়মান পদার্থের উৎপত্তির যে মূল কারণ, জায়মান পদার্থের উৎপত্তির জায়মান পদার্থের মূল কারণ, জায়মান যে পদার্থ আছে, যে উৎপত্তি, সেই উৎপত্তির যে মূল কারণ, তার অপাদান সংজ্ঞা হয়। উদাহরণ কি বলতে, যে জায়মান যে পদার্থ, তার যে উৎপত্তি, তার যে মূল কারণ। জায়মান পদার্থ মানে যে পদার্থটা উৎপন্ন হয়, মানে স্যার আপনার কথা কেটে যাচ্ছে। উৎপদ্যমান যে পদার্থ। আবার শুরু হলো। হুম, দেখো তো এখন কেটে যাচ্ছে না শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। তাহলে কি বললাম? জায়মান পদার্থ বলতে কি? জায়মান পদার্থ বলতে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে, যে পদার্থটা জন্ম নিচ্ছে। জায়মান, এখানে কোন প্রত্যয় আছে বলতে পারবে? জায়মান এখানে কোন প্রত্যয় আছে? সানচ। সানচ। সানচ প্রত্যয় কোন অর্থে হয় বা কখন হয় সানচ প্রত্যয়? আর ধাতুটি যদি আত্মনেপদী হয় তাহলে হয়। আহ, তুমি এটা কিসের উত্তর দিলে? না স্যার, কি বললেন বুঝতে পারলাম না। আবার মাথা খারাপ করে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে সানচ প্রত্যয় কোন অর্থে হয়, আর তুমি জিজ্ঞেস করলে সানচ প্রত্যয় কোথায় হয়, তুমি আমাকে উত্তর দিলে। সানচ প্রত্যয় কোন অর্থে হয়? সানচ প্রত্যয় হয় ঘটমান বর্তমান। ঘটমান যে বর্তমান, সেই অর্থে সানচ প্রত্যয় হয়। যেমন ইংলিশে যেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম লুকিং এ বার্ড, আই এম লুকিং এ বার্ড। ঠিক আছে? এই যে সেন্স, এই যে অর্থ, এই মিনিং এ সানচ প্রত্যয় হয়, শাস্ত্রীয় প্রত্যয় হয় সংস্কৃতে।
তার মানে কি জায়মান মানে, তাহলে জি ধাতুর অর্থ কি? এটা মেবি জন ধাতু। জন সেটা ধাতু জল, মানে জল। জনি প্রাদুর্ভাবে, মানে প্রাদুর্ভাব মানে উৎপন্ন হওয়া। জন ধাতুর অর্থ উৎপন্ন হওয়া। আর সানুজ প্রত্যয়ের অর্থ বর্তমান, মানে বর্তমানে যে উৎপন্ন হচ্ছে এরকম অর্থ। তাহলে জায়মানস্য পদার্থস্য মানে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে, যে বস্তুটা বর্তমানে উৎপন্ন হচ্ছে, যে বস্তুটা বর্তমানে উৎপন্ন হচ্ছে, এমন যে, যে বস্তুটা বর্তমানে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তো কি বললাম, যে 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 পদার্থটা উৎপন্ন হচ্ছে, সেই সেই যে পদার্থ, যে পদার্থের উৎপন্ন হচ্ছে সেই পদার্থের উৎপত্তির যে মূল কারণ, ঠিক আছে? কি বললাম, তার যে উৎপত্তির মূল কারণ সেটা হবে অপাদান কারক। যেমন ধরো বলা হলো যে ধরো এরকম বলা হলো যে হুম মনুর থেকে মানুষরা উৎপন্ন হয়েছে, কি বলো? মনুর থেকে মানুষরা উৎপন্ন হচ্ছে। হুম বলো, মনুর থেকে মানুষের উৎপন্ন হচ্ছে। মনোহ নরাহা জায়তে। মনোহ আহা জায়তে। বাক্যটা কেউ কারেকশন করবে না, ঠিক আছে? মনোহ নরাহা জায়তে, মনুর থেকে, এখানে দেখো উৎপন্ন হচ্ছে কারা? উৎপন্ন হচ্ছে কারা? মানুষ। মানুষরা জায়ন্তে হবে। হ্যাঁ, কি বলছো? কিছু জায়ন্তে বললে? হবে। জায়ন্তে হবে, একদম জায়ন্তে হবে, নরাহা জায়ন্তে। নরাহা জায়ন্তে, বুঝে গেল সুজাতা? হ্যাঁ স্যার, আমি একটু ভুল হয়ে গেছিল। না, এক একটা ধাতু এক এক রকম হয়তো, দিয়ে ভেবেছিলাম যে বহু বচনটা হয়তো জায়তে নাকি, এরকম ভাবছিলাম। তাহলে কি হলো, এখানে মানুষরা উৎপন্ন হচ্ছে কার থেকে? হচ্ছে মনুর থেকে। অতএব এই যে মানুষ উৎপত্তির মূল কারণ কি? মনু। তার থেকেই ধরা হয় উৎপন্ন হয়েছিল। এরকম উদাহরণ আছে, মানে যেটা প্রসিদ্ধ উদাহরণ, যে প্রজাপতির থেকে প্রজাগণ উৎপন্ন হচ্ছে। কি হবে? প্রজাপতির থেকে প্রজাগণ উৎপন্ন হচ্ছে, কি হবে? বলো কি? প্রজাপতে প্রজাপতে প্রজাহা উম, জায়ন্তে বা উৎপদ্যন্তে।
জায়ন্তে বা উৎপদ্যন্তে, যাই যা হোক কিছু একটা, ঠিক আছে, একই অর্থ। তাহলে দেখো এখানে যে প্রথম মানে বস্তু উৎপন্ন হচ্ছে প্রজা, প্রজা এরা উৎপন্ন হচ্ছে, এই উৎপাদনশীল যে বস্তু বা জায়মান যে বস্তু, তার মূল কারণ কে হলো প্রজাপতি। প্রজাপতি বলতে কে? প্রজাপতি বলতে কে? ব্রহ্মা। ব্রহ্মা। প্রজাপতি বলতে ব্রহ্মা, এই ব্রহ্মাই এখানে মূল কারণ, তার এখানে অপাদান কারক হয়েছে, অপাদান কারক সংজ্ঞা হয়েছে, ঠিক আছে। নেক্সট, ভুবঃ প্রভবঃ, ঠিক আছে। বৃত্তি কি বলছে? বৃত্তি আছে ভবনম ভূঃ ভূকর্তুঃ প্রভবঃ তথা ভূঃ ভূকর্তুঃ অপাদান সংজ্ঞः স্যাৎ। ভবনম ভূঃ ভূকর্তু ভূকর্তুঃ প্রভবঃ অপাদান সংজ্ঞः স্যাৎ। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে হুম, দেখো অর্থ হচ্ছে যে ভবনম ভূঃ, ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে ভবনের যে কর্তা, ভবন বা প্রবাহ, হুম, কি বক্তব্য এটাই যে ভবনম, ভবন বা এর অর্থ হচ্ছে প্রবাহ, ঠিক আছে, প্রবাহের যে কর্তা, তার যে প্রথম উৎপত্তি স্থল, ঠিক আছে, কি বলা হলো যে ভবনের বা প্রবাহের, এখানে ভবন যে ভুব প্রভব, ভুবহ মানে কি, মানে ভবনস্য। ভূ শব্দের ষষ্ঠীর একবচন হচ্ছে ভুবহ। ভূ শব্দ, তার ষষ্ঠীর একবচন হচ্ছে কি না ভূ শব্দ, এই ভুবঃ। তাহলে ভুবঃ মানে ভবনস্য, ভুবঃ মিন্স ভবনস্য, ভবনস্য ইয়ঃ কর্তা, ভূকর্তুঃ প্রভবঃ, প্রভব মানে কর্তা, ঠিক আছে। তাহলে কি বললাম যে ভবনের বা প্রবাহের যে কর্তা, তার যে প্রথম উৎপত্তি স্থল, তার অপাদান সংজ্ঞা হবে আলোচ্যমান সূত্রানুসারে। দেখো উদাহরণ কি দিয়েছে, আমরা এই সূত্রটার উদাহরণ বিশেষ কিছু হবে না। গঙ্গা হিমবত প্রভবতী, এই যে উদাহরণ দিয়েছে, এখানে প্রবাহ, প্রবাহের কর্তাকে
যে প্রবাহ সেই প্রবাহের কর্তাকে? গঙ্গা। গঙ্গা। ঠিক আছে, গঙ্গা, তাহলে প্রবাহের কর্তা গঙ্গা। আর প্রবাহের কর্তা যে গঙ্গা, সেই গঙ্গার প্রথম উৎপত্তি স্থল কোনটা? হিমালয়। হিমালয়, একদম ঠিক আছে, হিমালয়। তাহলে কি হলো, যে গঙ্গার যে প্রথম উৎপত্তি স্থল সেটা হচ্ছে হিমালয়। তাই দেখো বলা হচ্ছে যে যে প্রবাহ, সেই প্রবাহের যে কর্তা, যে প্রবাহ সেই প্রবাহের যে কর্তা, এবং সেই কর্তার যে প্রথম উৎপত্তি স্থল, যে প্রবাহ সেই প্রবাহের যে কর্তা এবং সেই কর্তার যে প্রথম উৎপত্তি স্থল, সেই প্রথম উৎপত্তি স্থলেই হবে অপাদান। ঠিক আছে, বোঝা গেল? তাই দেখা বলেছে যে গঙ্গার প্রথম উৎপত্তি স্থল হিমালয় বা হিমাবৎ বলা হয়। পুরাণ অনুসারে ব্যাখ্যা আছে যে গঙ্গার প্রথম উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়, হিমাবৎ বলা হয়। আর হিমাবৎ শব্দ তার পঞ্চমীর এক বচন হিমবতঃ, অপাদান হয়েছে প্রথমে, এই ভুব প্রভব সূত্র অনুসারে অপাদান হয়েছে, অপাদান হয়ে তারপরে অপাদানের পঞ্চমী দিয়ে পঞ্চমী হয়েছে। কিন্তু এই যে পঞ্চমী হয়েছে, কেন পঞ্চমী হয়েছে? এটা প্রথম উৎপত্তি স্থল। কার প্রথম উৎপত্তি স্থল? না গঙ্গা। গঙ্গাটাকে না প্রবাহের কর্তা, প্রবাহের যে কর্তা গঙ্গা, তার যে প্রথম উৎপত্তি স্থল মানে হিমবৎ, তার অপাদান হবে। দেখো, বোঝা গেল? ক্লিয়ার? দাদা, বলছি ওই ভবন বা প্রবাহ বলতে কি শুধু নদীকেই বুঝিয়েছে? এখানে ব্যাখ্যাটা সেরকমই আছে, ঠিক আছে, এখানে ব্যাখ্যা সেরকমই আছে। আমি ওটাই ভাবলাম যে আহ, এর উদাহরণ খুব লিমিটেড হবে, বা এরকম হতে পারে যে প্রবাহ প্রবাহ ঠিক না হলেও, যদি ধরো অন্য কিছু হয় যার প্রথম প্রকাশ, সেই স্থলটা হবে প্রথম প্রকাশ। এখন সম্ভবত নদীর অর্থেই হবে, ঠিক আছে, কারণ যদি প্রথম প্রকাশ হয় যে ব্রহ্মণঃ প্রজা প্রজায়ন্তে, ব্রহ্মণঃ প্রজাহা প্রজায়ন্তে, এখানেও তো ধরো প্রজাগণ ব্রহ্মার থেকেই প্রথম উৎপত্তি হয়েছে, এটা তো নিশ্চিত। প্রজাগণ ব্রহ্মার থেকেই তো প্রথম উৎপত্তি হয়েছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, প্রজাগণ, বুঝতে পেরেছি। প্রজাগণ, ঠিক আছে, প্রজাগণ কি বললাম, যে প্রজাগণ, সেখান থেকেও তো ওই প্রজাগণও তো ব্রহ্মার থেকেই প্রথম উৎপত্তি হয়েছে, তাহলে সেখানেও তো ভুবক প্রভব লাগতে পারতো, তাই না? আহ, সম্ভবত এখানে ভুবক প্রভব এখানে খাটবে না। এই হচ্ছে বিষয়। এখন এই উদাহরণটাই মূল ধরে রাখো, ঠিক আছে। হুম, চলো নেক্সট।
এরপরে একটা সূত্র আছে বিভাষা গুণে অস্ত্রিয়াম। বিভাষা গুণে অস্ত্রিয়াম। দেখো 3, বিভাষা গুণে অস্ত্রিয়াম। গুণে হেতৌ অস্ত্রলিঙ্গে পঞ্চমী বাস্যাৎ। গুণে হেতৌ অস্ত্রলিঙ্গে পঞ্চমী বাস্যাৎ। সূত্রার্থ কি বলছে? গুণে হেতৌ, গুণে হেতৌ বলতে যে গুণবাচক যে শব্দ, গুণবাচক যে শব্দ, দেখো মূল বক্তব্য হচ্ছে যে যেটা হেতুবাচক শব্দ সেই হেতুবাচক শব্দের পঞ্চমী হবে, এটা হচ্ছে মূল মূল অর্থ। বা বা মানে বিকল্পে হেতুবাচক যে শব্দ, ঠিক আছে, হেতুবাচক যে শব্দ সেই হেতুবাচক শব্দের বিকল্পে পঞ্চমী হবে। হেতুবাচক শব্দের বিকল্পে পঞ্চমী হবে, কিন্তু ওই যে হেতুবাচক শব্দটা কিরকম হবে? গুণবাচী হতে হবে এবং অস্ত্রীলিঙ্গ হতে হবে, মানে স্ত্রীলিঙ্গ ভিন্ন হতে হবে। গুণবাচক শব্দটা অস্ত্রীলিঙ্গ হবে, গুণবাচী হতে হবে এবং হেতুবাচক হতে হবে, তবেই সেটা পঞ্চমী হবে বিকল্পে। আমরা দেখেছিলাম যে হেতু অর্থে কোন বিভক্তি হয়? তৃতীয়া। 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 এখানে হেতু অর্থে পঞ্চমীরও বিধান করা হচ্ছে, কিন্তু বিকল্পে। হেতু অর্থে বিকল্পী নেক্সট দেখো কি হলো তাহলে অর্থ, যে হুম, তো কি বলা হলো যে হেতু অর্থে বিকল্পে পঞ্চমী হবে, সেই হেতুবাচক শব্দটি অবশ্যই গুণবাচক ও অস্ত্রীলিঙ্গ হবে, মানে স্ত্রীলিঙ্গ ভিন্ন হবে। ঠিক আছে, উদাহরণ কি দিচ্ছে, উদাহরণ দেখো কি দিয়েছে না, প্রথম উদাহরণ দিচ্ছে জাড্যাৎ বদ্ধঃ মানবঃ। জাড্যাৎ বদ্ধঃ মানবঃ, ঠিক আছে, এর মানে কি? জাড্য মানে কি? জাড্য মানে হচ্ছে অলস, মানে জড়তা। জাড্য মানে জড়তা বা অলস।
যে অলস হবে সে কোনো কর্ম করবে না, শাস্ত্র পাঠ করবে না। অলস প্রকৃতির মানুষ কর্ম করে না, শাস্ত্র পাঠ করে না, উপাসনা করে না, ধ্যান জপ করে না। ঠিক আছে, শুধু ভাত খেয়ে শুয়ে পড়ে। এখন এইরকম ব্যক্তি ওই ধ্যান জপ, শাস্ত্র পাঠ, সাধু কর্মের অভাবে তারা তাদের মুক্তি হয় না। তারা এই সংসারে বারংবার আসা যাওয়া করে। ঠিক আছে, ইহ সংসারে বারবার আসা যাওয়া করে। তাই বলছে বদ্ধ। বদ্ধ মানে তারা এই সংসারের মধ্যে বদ্ধ হয়ে আছে, মুক্ত হতে পারছে না। এটা হচ্ছে বদ্ধ পদের অর্থ। কেন বদ্ধ? জাড্যাত বদ্ধ। এবং এই যে বদ্ধ শব্দটা, সরি, যে জাড্য শব্দটা এক প্রকার গুণকে বোঝাচ্ছে। একটা গুণ মানে কি? গুণ মানে এক প্রকার চারিত্রিক বৈশিষ্ট্য, ভালো খারাপ। ঠিক আছে, এরকম যে গুণ হয় সেই গুণকে বোঝাচ্ছে। তাই গুণবাচক শব্দ হয়েছে। জাড্য শব্দটা স্ত্রীলিঙ্গ নয়, অস্ত্রীলিঙ্গ। জাড্য শব্দ সাধারণত জাড্য শব্দ সম্ভবত পুংলিঙ্গ জাড্য শব্দ, বা জাড্য নপুংসকলিঙ্গ না? জডস্য ভাবঃ জাড্যম, নপুংসকলিঙ্গ। ঠিকই বলেছ। জডস্য ভাবঃ জাড্যম। কি প্রত্যয় হবে? ওই সিঁয় টিয়াই হবে, সিঁয়। গুণবচন ব্রাহ্মণাদিভ্য সিঁয়, এরকম কোন সূত্র আছে সম্ভবত, আমার এটা অনুমান। এটা গুণবাচী শব্দ হওয়ার জন্য গুণবচন ব্রাহ্মণাদিভ্য সিঁয়, এরকম এটা এটা হতে পারে, আমি অনুমান করছি। এবার দেখছি তারও। জাড্য, মনে হচ্ছে মিলে গেছে। হুম, আন্দাজে বলেছি, মিলে গেছে। যাই হোক, গুণবচন ব্রাহ্মণাদিভ্য সিঁয় মানে সিঁয় প্রত্যয় হয়েছে, এটুকু শিওর, এই শিওর। আর সিঁয় প্রত্যয় হওয়া মানে এই সূত্র দিয়ে হবে, কারণ গুণবাচক শব্দ এটা। তাহলে কি হলো? যে জাড্যাত বদ্ধ মানবঃ, এই যেখানে গুণবাচক জাড্য শব্দ এবং নপুংসকলিঙ্গক শব্দ, স্ত্রীলিঙ্গ নয়, সেই জন্য এখানে পঞ্চমী হয়েছে। এটা কিন্তু বিকল্পে পঞ্চমী। আর পক্ষে কি হবে তাহলে? পক্ষে কি হবে? তৃতীয়া। তৃতীয়া, হেতু অর্থে তৃতীয়া। তাহলে তার সূত্র কি? মানে জাড্যাত বদ্ধ, এর এর সূত্র কি হবে? বিভাষা গুণে স্ত্রিয়াম, এটা হবে। আর যদি বলা হয় জাড্যেন বদ্ধঃ মানবঃ, এখানে কি হবে? হেতু। হেতু। হেতৌ। ঠিক আছে, জাড্যেন বদ্ধঃ মানবঃ, এরকম। যদি যদি শব্দটা যদি স্ত্রীলিঙ্গ হয়, মানে গুণবাচক শব্দটা যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে সেখানে কি হবে? ধরো বলা হলো যে ধরো ধরো কেউ একজন কোনো এক জায়গায় বদমাইশি করেছে, দিয়ে তাকে আটকে রেখেছে। হ্যাঁ, তাকে বেঁধে রেখেছে। কিন্তু নিজে নিজে বুদ্ধিমান, সেই বুদ্ধির জোরে সেখান থেকে সে মুক্তি পেয়ে গেছে। মানে বুদ্ধির জোরে
সে এমন চালাকি বুদ্ধি খাটিয়েছে, সে সেখান থেকে বেঁচে বেঁচে গেছে। এই বাক্যটা বলা হলো বুদ্ধিয়া মুক্ত হ। তাহলে এখানে কি এটা কি বুদ্ধেহে করা যাবে? বুদ্ধেহে মুক্ত হ বালক হ। বুদ্ধেহে মিন্স পঞ্চমীর এক বচন, মানে অপাদানে পঞ্চমী। বুদ্ধেহে করা যাবে, হ্যাঁ কিনা? বুদ্ধি স্ত্রীলিঙ্গ না, শব্দ হলে হবে না। করা যাবে না। কেন হবে না? বুদ্ধিটা স্ত্রীলিঙ্গ শব্দ, বুদ্ধিটা স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। ধরো এরকম বলা হলো যে ধনেন কুলম, এরকম ধনেন কুলম, ধনেন কুলম প্রাপ্তম। ধরো যে এডি আছে, এডি, ও এমন ঘরে গেল, সেখানে ভালো, কুল মানে বংশ, ভালো ভালো ঘরে গেল, ধনেন কুলম, ঠিক আছে। যদিও ধনেন হবে না, ওটা যে সৌন্দর্যেন হবে। এখন বক্তব্য ধনেন কুলম এটা হবে, হ্যাঁ কিনা? ধনেন কুলম এখানে এটা হবে। যদি বলা হয় ধনাক কুলম, এটা হবে, হ্যাঁ কিনা? না, হবে না। কেন হবে না? ধ- ধন কি গুণ ধনাত্মটা কোনো গুণ নাকি? নয়। ধনটা গুণবাচক শব্দ নয়, মানে দুটো অপশনই থাকতে হবে, গুণবাচকও হতে হবে এবং অস্ত্রলিঙ্গ হতে হবে। এটা গুণবাচক না হওয়ার জন্য ভুল। আগেরটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য ভুল। পূর্বের গুলো দুটোই দুটো কন্ডিশন আছে, সেজন্য ঠিক হয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে বুঝতে পারেনি কেউ, যা বুঝতে পারছি। হ্যাঁ, বোঝা গেছে। একটা সূত্র আছে যে পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যাম। পৃথক বিনা নানা ভিস তৃতীয়া অন্যতরস্যাম। বৃত্তি কি আছে? এভির যোগে তৃতীয়া স্যাৎ। এভির যোগে তৃতীয়া স্যাৎ। এভির যোগে তৃতীয়া স্যাৎ, ঠিক আছে। পঞ্চমী দ্বিতীয় চ, পঞ্চমী দ্বিতীয় চ। এখানে বলো তো দ্বিতীয় কেন বলা হলো? পঞ্চমী দ্বিতীয়া চ হওয়ার কথা না, পঞ্চমী দ্বিতীয়া চ, দ্বিতীয় চ কেন বলা হলো? হুম? দ্বিতীয় কেন বলা হলো? পঞ্চমী দ্বিতীয়া চ হতো না? হুম? কোন উত্তর আছে? দ্বিতীয় চ কেন বলা হলো? লতা শব্দের প্রথমা দ্বিবচনে কি হয়? লতে। লত। তাহলে দ্বিতীয় শব্দের প্রথমা দ্বিবচনে কি হবে? দ্বিতীয়। দ্বিতীয় হবে। পঞ্চমী একটা শব্দ, দ্বিতীয় একটা শব্দ, তাহলে দুটো মিলিয়ে দ্বিবচন, দ্বিতীয় হবে নাকি? দেখো এখানে একটা ইয়ে আছে যে অন্যতরস্যাম পদের অর্থ কি?
অন্যতরস্যাম পদের অর্থ কি? জানা আছে অন্যতরস্যাম পদের অর্থ? বিকল্প। বিকল্প। অন্যতরস্যাম পদের অর্থ বিকল্প, কিন্তু এই যে সূত্রটা আছে পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যাম, এখানে অন্যতরস্যাম পদটা কিন্তু বিকল্প অর্থে হয়নি। ঠিক আছে, কি বললাম? এখানে এখানে যে অন্যতরস্যাম পদটা, এখানে কিন্তু বিকল্পার্থক নয়, এটা এটা মাথায় রাখতে হবে। এই সূত্রে অন্যতরস্যাম পদটি বিকল্পার্থক নয়, সমুচ্চয়ার্থক। তাহলে কি বললাম? এই সূত্রের অন্যতরস্যাম পদটা বিকল্পার্থক নয় কিন্তু সমুচ্চয়ার্থক। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এখন এর উদাহরণগুলো ইজি। সমুচ্চয়ার্থক মানে কি? ধরো এরকম বলা হতো যে এভির যোগে তৃতীয়া স্যাৎ, তৃতীয়া হবে, আর পঞ্চমী এবং দ্বিতীয়া যে হবে সেগুলো বিকল্পে হবে। মানে পক্ষে তৃতীয়া, পক্ষে তৃতীয়া আর পক্ষে তৃতীয়া আর বিকল্পে পঞ্চমী এবং দ্বিতীয়া। যদি অন্যতরস্যাম পদটা বিকল্পার্থক হতো, অন্যতরস্যাম পদটা যদি বিকল্পার্থক হতো তাহলে কি হতো? তাহলে পক্ষে দ্বিতীয়া, ভুল বললাম, পক্ষে তৃতীয়া আর বিকল্পে পঞ্চমী দ্বিতীয়া হতো। কিন্তু এখানে যেহেতু এটা সমুচ্চয়ার্থক, অন্যতরস্যাম পদটা সমুচ্চয়ার্থক, তাই তিনটিই পক্ষে হবে, তৃতীয়াও হবে, পঞ্চমীও হবে, দ্বিতীয়াও হবে, কোনোটাই বিকল্পে হবে না, সবগুলোই পক্ষে হবে। উদাহরণ কি? ঠিক আছে, উদাহরণ কি হবে? অনুবাদ করো। ও, সূত্রার্থ লেখা হয়নি? পৃথক বিনা ও নানা শব্দ যোগে তৃতীয়া, পঞ্চমী ও দ্বিতীয়া হবে। যাকে ছাড়া বা যাকে বিনা, তার উত্তর। হুম, এবার করো। বলো কি হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? তো শোনা যাচ্ছে?
বলো। হরিः বিনা সুখম নাস্তি। হরিহি বিনা সুখম নাস্তি, এরকম তাই তো? এটাই বললে তো আকাশ? হ্যাঁ স্যার, হ্যাঁ। আগেরটা? হরিণ বিনা সুখম নাস্তি এটাও হবে। আর হরি না বিনা সুখম নাস্তি, হরে বিনা সুখম নাস্তি, কারণ তৃতীয়া পঞ্চমী এবং দ্বিতীয়া তিনটেই তো হবে যেহেতু। হুম, রিপিট বলো সেলিনা। হ্যাঁ, দ্বিতীয়া মানে দ্বিতীয় বিভক্তি যোগ করলে হরি বিনা সুখম নাস্তি, আর যদি হুম, তৃতীয় বিভক্তি যোগ করা হয় তাহলে হরি না বিনা সুখম নাস্তি, আর যদি পঞ্চমী বিভক্তি যোগ করা হয় তাহলে হরে বিনা সুখম নাস্তি। যেহেতু কোনোটাই বিকল্পে হচ্ছে না, সবকটাই পক্ষে হচ্ছে, তাই তিনটেই সঠিক হবে। হুম। আর আগেরটা? হস্যকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কি দাদা? মধু। এই মধু বিনা সুখম নাস্তি, মধু না বিনা সুখম নাস্তি, আর মধু ন বিনা সুখম নাস্তি। ওখানে শব্দটা কি আছে? অনু আছে। ও সরি সরি, ও অনু অনু, সরি সরি সরি, তাহলে অনু অনু বিনা সুখম নাস্তি, অনু না বিনা সুখম নাস্তি, আর অনু ন বিনা সুখম নাস্তি। আর একটা কি, শেষেরটা কি হবে? পঞ্চমী কি হবে? ওটা হবে অনু ন, অ দন্ত নয় হস্য, দন্ত ন বিসর্গ। শুধু কি বিনা যোগই হবে, আর কিছু হবে না? নানা আছে, পৃথক আছে, এগুলো তো হবে। যেমন তুমি বিনা শব্দ প্রয়োগ করেছো, এখানে সেম হবে। এখানে হবে যে হরিম নানা সুখম নাস্তি। হরিম নানা, সরি, হরিনা নানা সুখম নাস্তি, একই অর্থ। হরে হে নানা সুখম নাস্তি। আর এদিকে হচ্ছে হরিম পৃথক সুখম নাস্তি, হরিনা পৃথক সুখম নাস্তি। আর এদিকে হরে হে পৃথক নাস্তি। বোঝা গেল? এগুলোও হবে। মানে বিনারও যা অর্থ, নানারও তাই অর্থ, পৃথকেরও তাই অর্থ, সেম অর্থ। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? এরা বড় হয়ে গেছে সব, ঠিকঠাক মানে রিপ্লাই করতে পারে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো, পরবর্তী সূত্র হচ্ছে একটা,
দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ। দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ। বৃত্তি দু এভ্যো দ্বিতীয়া স্যাৎ। এভ্যো দ্বিতীয়া স্যাৎ। ঠিক আছে। চাত পঞ্চমী তৃতীয়ে চ। দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ। এই যে এখানে যে চকারটা আছে না, চকারটা, এই চকারটা এই চকারটা মানে চকারের দ্বারা দেখো, মানে মূল বক্তব্য হচ্ছে যে সূত্রে কেবলমাত্র দ্বিতীয় পদটা আছে, সূত্রে কেবলমাত্র দ্বিতীয় পদটা আছে, কিন্তু বৃত্তিতে আমরা পঞ্চমী এবং তৃতীয়া পাচ্ছি। তাহলে বৃত্তি বৃত্তি এমন একটা কিছু যা সূত্রের অর্থকে প্রকাশ করে, মানে সূত্রের যতটুকু অর্থ ততটুকু অর্থই প্রকাশ করবে বৃত্তি। দেখা যাচ্ছে বৃত্তি এখানে পঞ্চমী এবং তৃতীয়া এই অর্থটাকেও টেনে এনেছে, কিন্তু সূত্রে তো পঞ্চমী তৃতীয়া কোথাও নেই, আছে কেবলমাত্র দ্বিতীয়া। তাহলে পঞ্চমী এবং তৃতীয়া এটা কোথা থেকে এলো? তখন বলা হচ্ছে যে এই যে চকারটা আছে না, এই চকারের দ্বারা অনুবৃত্তি হয়, চকারের দ্বারা অনুবৃত্তি হয়, অন্য সূত্র থেকে অনুবৃত্তি হয়। অন্য সূত্র থেকে অনুবৃত্তি হয়, কোন সূত্র থেকে হয়েছে না? একটা সূত্র আছে, যে ওটা সম্ভবত এটা কত নম্বর সূত্র? এটা হচ্ছে 2, 3, 35। তো 2, 3, 35 আর আগেরটা ছিল 2, 3, 32, মানে পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যাম। পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যাম, ওই যে ওখান থেকে, ওই যে পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যাম, ওখান থেকে তৃতীয় পদটা এসছে, ওইখান থেকে তৃতীয় পদটা এসছে। এবং আর একটা পঞ্চমী আছে, ঠিক আছে, যে পঞ্চমী পদটা আছে, এই পঞ্চমী পদটা এসছে অপাদানে পঞ্চমী থেকে, কারণ পঞ্চমী পদ আর কোথাও প্রয়োগ নেই। দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ, এই সূত্রের পূর্বে পঞ্চমী পদের কোথাও প্রয়োগ নেই, কেবলমাত্র অপাদানে পঞ্চমী ওখানে আছে। সেই জন্য অপাদানে পঞ্চমী ওখান থেকে পঞ্চমী পদটা এসছে, এবং তৃতীয়টা এসছে পৃথক বিনা নানাভিস তৃতীয় অন্যতরস্যাম, এই সূত্র থেকে এসছে। এবং এগুলো কার দ্বারা আসছে? কার দ্বারা? এই চকারের দ্বারা। চকারের দ্বারা একটা লাইন আছে, কোথায় লাইনটা আছে বলতো? সূত্রেষু সূত্রেষু অদৃষ্টম পদম অনুবর্তনীয়ম সর্বত্র। সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র, এইরকম একটা লাইন আছে। সম্ভবত এটা আদিরন্তেন সহায়তা অথবা উপদেশে অজননা সহিত, এই সূত্রের মধ্যে আছে লাইনটা। সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র, এটা সম্ভবত ওখানেই হবে। আমার তাও এটা সিদ্ধান্ত কৌমুদে, এটা সম্ভবত লঘু সিদ্ধান্ত কৌমুদে পাওয়া যাবে। লঘু সিদ্ধান্ত কৌমুদে। লঘুটা কোথায় গেল?
সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তর, এই দেখো হলন্তিয়াম সূত্রে, সরি, সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র। এর মানে হচ্ছে যে সূত্রেষু অদৃষ্টম পদম মানে যে পদটা সূত্রেতে অদৃষ্ট, মানে ওই যে যে আমরা পেলাম যে দুরান্তিকার্থেভ্যো দ্বিতীয়া চ, এই সূত্রেতে তৃতীয়া এবং পঞ্চমী এই দুটো পদ অদৃষ্ট, কিন্তু ওই সূত্রের অর্থ করতে গেলে ওই দুটো পদকে লাগবে। ওই সূত্রের অর্থ করতে গেলে ওই দুটো পদকে ওখানে প্রয়োজন। তাহলে কোথা থেকে নিয়ে আসবো? বলছে সূত্রান্তরাৎ, অন্য সূত্র থেকে, অনুবর্তনীয়ম সর্বত্র, অন্য সূত্র থেকে নিয়ে চলেছো, অন্য সূত্র থেকে নিয়ে আসবে, ওটাই এখানে বলছে যে সূত্রেষু অদৃষ্টম পদম সূত্রান্তরাৎ অনুবর্তনীয়ম সর্বত্র। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য একটা আনা হয়েছে পৃথক বিনা নানাভিস তৃতীয়ান্নতরস্য এখান থেকে, আর একটা আনা হয়েছে অপদানে পঞ্চমে এখান থেকে। চলো নেক্সট, সূত্রার্থ কি বলছে? সূত্রার্থ হচ্ছে যে দুরার্থক ও অন্তিকার্থক শব্দ যদি প্রাতিপদিকার্থে ব্যবহার হয়, তাহলে দুরার্থক এবং অন্তিকার্থক শব্দ যদি প্রাতিপদিকার্থে ব্যবহার হয়, দ্বিতীয়া, তৃতীয়া ও পঞ্চমী হবে। প্রাতিপদিকার্থে কেন বললো? কারণ এই যে সূত্রের যে বৃত্তি আছে, এই সূত্রের বৃত্তিতে স্পষ্টত লেখাই আছে যে প্রাতিপদিকার্থে বিধিরয়ম, প্রাতিপদিকার্থ মাত্রে বিধিরয়ম, এরকম লাইনটা লেখা আছে, ঠিক আছে? প্রাতিপদিকার্থ মাত্রে বিধিরয়ম, এরকম লাইন থাকার কথা। প্রাতিপদিকার্থ মাত্রে বিধিরয়ম, কারণ এটা একটা ইম্পর্টেন্ট এখানে লাইন। প্রাতিপদিকার্থ মাত্রে সব জায়গায় কিন্তু এটা হবে না আবার, মানে দূর শব্দ প্রয়োগ থাকলেই যে হবে এমন নয়, ওকে দেখতে হবে যে ওটা প্রাতিপদিকার্থে প্রয়োগ হয়েছে কিনা। এভ্যো দ্বিতীয়াসাৎ, এই যে দেখো প্রাতিপদিকার্থ মাত্রে বিধিরয়ম, এই যে মানে এটা প্রাতিপদিক, মানে এই দূর শব্দ এবং অন্তিক শব্দ যখন প্রাতিপদিক হবে, মানে দূর শব্দ, দূর এটাকেই বোঝাবে, ঠিক আছে? অন্তিক, অন্তিক মানে কি? অন্তিক মানে কি? অন্তিক, আমার কথা শোনা যাচ্ছে? অন্তিক মানে কি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? নিকটে। অন্তিক মানে নিকটে, ঠিক আছে? তাহলে কি হলো যে দূর শব্দ, দূরার্থক মানে কেবলমাত্র দূর নয়, যদি দূরার্থক অন্য শব্দও হয় সেখানেও কিন্তু এই বিভক্তিগুলো হবে, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী হবে। উদাহরণ কি হবে? ধরো বলা হলো
বালকটি গ্রামের দূরে যাচ্ছে, কি হবে? বালকটি গ্রামের দূরে যাচ্ছে। বালকः গ্রামাৎ দূরং দূরেন দূরাৎ গচ্ছতি। বলো, বালকः গ্রামের আছে না, গ্রামের, গ্রামস্য গ্রামস্য গ্রাম, একদম গ্রামস্য, বালকः গ্রামস্য, প্রথমে দ্বিতীয়া, দূরম, তারপর হচ্ছে পঞ্চমী, দূরাত, তারপর তৃতীয়া, দূরেন গচ্ছতি। একরকম বলা হয় বালকটি গ্রামের নিকট থেকেই আসছে, কি হবে? বালকः গ্রামস্য অন্তিকম অন্তিকাৎ অন্তিকেন বা আগচ্ছতি। দেখো, বোঝা গেল? বালকটি গ্রামের দূর থেকে আসছে, দূরে যাচ্ছে, দূরস্য দূরাৎ দূরেন, সরি, দূরম দূরাৎ দূরেন, আর অন্তিকম অন্তিকাৎ অন্তিকেন বা আগচ্ছতি। এই হচ্ছে সূত্রার্থ। দেখো, কোনো জিজ্ঞাসা আছে?